सर्वं शिवमयम शिवानंता शिवकृपा अनंता। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা প্রায় ঘরে ঘরে একটা বিষয়, একটা সমস্যা, যে সন্তানকে অভিভাবকরা কিছুতেই সঠিক পথে চালনা করতে পারছেন না। সন্তান অমনোযোগী, লেখাপড়া করছে না, অবাধ্য, সারাক্ষণ মোবাইল ঘাঁটছে। সন্তানকে কিছু বলার উপায় নেই, বাবা মা সন্তানকে জমের মতো ভয় পায়। এক অদ্ভুত পরিস্থিতি। সন্তান প্রচণ্ড রাগ, প্রচণ্ড উগ্র, কিছু বললেই জিনিসপত্র ছুঁড়ে ভেঙে ফেলছে। সন্তানকে টাকা দিতেই হবে, সন্তানের চাহিদা মেটাতেই হবে, না হলে বাবা মার প্রাণ সংশয়। এগুলো ঘরে ঘরে। কিন্তু এই সমস্তকে অনেকটাই গোপন করা হয়। হালকার উপর একটু বাবা মারা বলেন ঠিকই, কিন্তু সম্পূর্ণ চিত্রটা কিন্তু বাবা মারা প্রকাশ করেন না, আলোকপাত করতে চান না। কারণ সেখানে নিজেদের পরিবারের একটা অসম্মান, একটা অপমান হওয়ার জায়গা থাকে। একজন অজানা অচেনা অ্যাস্ট্রোলজারের কাছে এইভাবে ফ্র্যাঙ্কলি খুলে বলা খুবই অসুবিধাজনক হয়ে যায়। নিজের অহংবোধে সেটা কিন্তু বিশেষভাবে বাধে। কিন্তু আজকে আমরা এই বিষয়টা নিয়ে একেবারে বাঁধন ছাড়া, লাগাম ছাড়া আলোচনা করব। আমি তো কুখ্যাত হয়েই গেছি যে আমি কঠিন, অপ্রিয়, তিক্ত, সত্য, বাস্তবকে সবসময় আলোচনা করি। সুতরাং আমার আই হ্যাভ নাথিং টু লুজ, অ্যান্ড এভরিথিং টু গেইন। তো আজকে আমরা নো হোল্ডস বার্ড আলোচনা করব এই সন্তান স্থান নিয়ে, এই সন্তানের সমস্যা নিয়ে। প্রথম জিনিস যেটা বুঝতে হবে, when you are looking at the child's horoscope, সন্তানের জন্মছককে যখন আমরা দেখছি তখন বুঝতে হবে যে একটা সন্তানের তার বিদ্যাস্থান, তার অর্থভাব, তার সুখভাব, তার কর্মভাব, এগুলোকে তো আমরা দেখব, এগুলোকেই বাবা মারা বিচার করাতে চান। এই ক্ষেত্রগুলোর সম্ভাবনাকেই বাবা মা জানতে চান। কিন্তু যখন আমরা জন্মছকটা দেখি একটা সন্তানের, তখন সঠিক দৃষ্টিভঙ্গি, দ্য কারেক্ট পার্সপেক্টিভ হচ্ছে যে সন্তানের জন্মছক থেকে বোঝা যায় যে বাবা মার পরিবারের টোটাল মিসম্যানেজমেন্ট। একটা সন্তানের যে সম্ভাবনা সে নিয়ে জন্মালো, সেই সম্ভাবনাটা কে প্রদান করেছে? হু ইজ দ্য ক্রিয়েটর? আপনি তো সন্তানের সৃষ্টিকর্তা, ইউ আর দ্য ক্রিয়েটর। তাহলে সন্তান যা কিছু নিয়ে জন্মাচ্ছে, সেই সমস্ত সম্ভাবনা, সমস্ত বিপদ, অল দ্য স্ট্রেংথস, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস যা সন্তান নিয়ে জন্মাচ্ছে, সেই সমস্ত কিছুকে কিন্তু প্রদান করছে বাবা মা। ইউ আর দ্য ক্রিয়েটর। তো প্রথমত যেটা জানতে হবে যে একটা সন্তানের জন্মছকে আমরা যা কিছু পাচ্ছি, বিশেষ করে আমরা আজকের এই আলোচনায় সন্তান নিয়ে সমস্যাকে হাইলাইট করছি, সন্তানকে নিয়ে সমস্যার আঙ্গিকে আমরা আলোচনাটা করছি, যে বাবা মার যে সম্পর্ক, রিলেশনশিপ অফ প্যারেন্টস, এবং সেখানে মায়ের কি মর্যাদা পরিবারে, দ্য স্ট্যাটাস অফ দ্য মাদার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম সন্তান যদি কন্যা সন্তান হয়, যেখানে পরিবারে পুত্র সন্তানের প্রবল প্রত্যাশা, সেখানে কিন্তু সেই প্রথম কন্যা সন্তানের যে
জীবনযাপন, যে তার যে কোয়ালিটি অফ লাইফ হয়, সেটা অত্যন্ত নিম্নমানের হয়ে যায়। কারণ তাকে একটা অশুভ আনলাকি ফ্যাক্টর বলা হয়। কারণ প্রত্যাশা ছিল পুত্র সন্তানের, আর পরিবারে যদি প্রথম সন্তান পুত্র সন্তান হয়, তাহলে এমন তাকে প্যাম্পার করা হয়, এমন তাকে নিয়ে একটা উৎসবে সব পরিবারের সদস্যরা মেতে ওঠে যে সে খুব অনায়াসেই আদরে বাদর হয়ে ওঠে এবং পরবর্তীকালে কোনো মতেই তাকে কন্ট্রোল করা যায় না। অ্যাঙ্গার, অ্যাগ্রেশন, ডমিনেশন অ্যান্ড কন্ট্রোল, এই ফ্যাক্টরসগুলোকে খুব মন দিয়ে শুনবেন। বিশেষ করে পিতার যে ক্রোধ, যে অ্যাগ্রেশন, যে নিয়ন্ত্রণ, শাসন করার, যে একটা চরম নির্যাতন করার, কন্ট্রোল করার, ডমিনেট করার, সব কিছুর উপর কর্তৃত্ব করার যে ভাব, এই পিতার এই মানসিকতাগুলো অত্যন্ত কঠিনভাবে এবং নেতিবাচকভাবে সন্তানের উপর কিন্তু প্রভাব বিস্তার করে। এবং এই অ্যাঙ্গার, অ্যাগ্রেশন, ডমিনেটিং অ্যাটিটিউড এবং কন্ট্রোলিং নেচার অফ ফাদার, তার কারণে কিন্তু যে মা, যে স্ত্রী, তার কিন্তু চরম ইল ট্রিটমেন্ট হয়। সে কখনোই মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে পরিবারে থাকতে পারে না, তার প্রতি চরম দুর্ব্যবহার হয়, সে চরম নিপীড়িত এবং নির্যাতিত হয়। মনে রাখতে হবে যে সন্তান যে জন্মাচ্ছে, যে ভ্রূণটা সৃষ্টি হচ্ছে মাতৃগর্ভে, শুক্রাণু আর ডিম্বাণুর যে কম্বিনেশন, দ্য স্পার্ম অ্যান্ড দ্য ওভাম কম্বাইন করে যে ফিটাসটা তৈরি হচ্ছে, বিল্ডিং ম্যাটেরিয়ালটা কি? ফিজিক্যাল লেভেলে তো সমস্ত টিস্যু, সেলস ইত্যাদি আছেই। ফিজিক্যাল যে বডিটা তৈরি হলো, ভৌতিক শরীরটা, সেই শরীরকে তো চালনা করবে মন। ফিজিক্যাল বডি তো অন ইটস ওন কোনো মুভমেন্ট করতে পারবে না, কমপ্লিটলি তার ড্রাইভার, চালক, পরিচালক, কন্ট্রোলার হচ্ছে মাইন্ড। তাহলে একটা সন্তান যখন জন্ম নিচ্ছে, তখন পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণুর যে সেলস অ্যান্ড টিস্যুস, সেটা তার ফিজিক্যাল স্ট্রাকচারকে, গঠনকে কন্ট্রোল করছে। কিন্তু দ্য ইমোশনাল অ্যাসপেক্ট, পিতার ইমোশন এবং বিশেষ করে মায়ের ইমোশন, যে গর্ভটা ধারণ করবে, প্রসব করবে সন্তানকে, যার মধ্যে ভ্রূণটা 9 মাস থাকবে, সেই মায়ের মানসিক স্থিতিটা ইজ দ্য প্রিন্সিপাল বিল্ডিং ম্যাটেরিয়াল অফ দ্য ফিটাস অ্যান্ড দ্য চাইল্ড। সেইখানে বিশেষভাবে আমরা সমস্যা পাই। এবং জন্মাবার পরে, শিশু জন্মাবার পরে বাবা মার মধ্যে যে সম্পর্ক, সেটা কিন্তু ওই যে প্রিনেটাল ম্যাটেরিয়াল, যে পরিস্থিতি থেকে গর্ভধারণ হয়েছিল, যে ইমোশনাল ফ্যাক্টরসগুলো বর্তমান ছিল যখন গর্ভধারণ করে নারী, সেই ইমোশনাল ফ্যাক্টরসগুলোকে আরও বেশি জাগ্রত, সক্রিয়, অ্যাক্টিভেট করে দেয় জন্মাবার পরে বাবা মার যে সম্পর্ক এবং মা বা স্ত্রীর যে মর্যাদা, যে সম্মান পরিবারের মধ্যে। এই যে নারীদের ডিসরেসপেক্ট করা হয়,
অসম্মান করা হয়, তাদের কোনো স্থানই নেই। তারা একটা চাইল্ড প্রডিউসিং মেশিন এবং হাউসহোল্ড ওয়ার্ক করার কিছু তারা মেশিন, গৃহকর্ম করা আর সন্তান উৎপাদন করার যন্ত্র। এই হচ্ছে মহিলাদের মর্যাদা। সেখান থেকে দেখবেন থাইরয়েড আর আর্থারাইটিসটা কিন্তু মহিলাদেরই হয়। থাইরয়েড আর্থারাইটিস চট করে পুরুষদের হয় না। ইট ইজ আ টিপিক্যালি ফিমেল ডিজিজ। এই যে মহিলাদের কোনো বাক স্বাধীনতা নেই। তুমি থামো তো, ঘরের বউ ঘরের মতো থাকো, তোমার এত কথা বলার দরকার নেই, সব কিছুতে তোমার এত বক্তব্য রাখার প্রয়োজন নেই। এই কথা ঘরে ঘরে প্রতিটা স্ত্রী মা শোনেন। এই যে বাক স্বাধীনতা রুদ্ধ হচ্ছে, কোনো কথাই তারা বলতে পারে না, এখান থেকে থাইরয়েডের সমস্যা সৃষ্টি হয় এবং চরম মানসিক যন্ত্রণা, চরম মানসিক কষ্ট ধীরে 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 সারা শরীরে ছড়িয়ে পড়ে অ্যাজ রিউম্যাটিক আর্থারাইটিস বা অস্টিওপোরোসিস। এই যে স্ত্রীকে অসম্মান করা, এই যে ডিসরেসপেক্ট অফ ওয়াইফ, এই ডিসরেসপেক্টটা, এই অসম্মানটা সন্তানের মধ্যে রূপান্তরিত হয়ে, পরিবর্তিত হয়ে, ট্রান্সফর্মড হয়ে অবাধ্যতায় প্রকাশ পায়। ডিসরেসপেক্ট অফ মাদার, disrespect of wife manifests as disobedience in the child. সন্তান আপনার কথা শুনে না, চরম অবাধ্য, এবার আপনি গায়ে হাত তুলছেন, আপনি শাসন করছেন, আরও খারাপ হবে, আরও ভয়ঙ্কর তার ফলাফল হবে। কারণ অরিজিনটা তো আপনার নিজের অ্যাটিটিউডের জন্য। যে অ্যাটিটিউড আপনি, যে মানসিকতা আপনার স্ত্রীর প্রতি, যে মানসিকতা নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে কনজুগাল রিলেশনশিপে আপনার স্ত্রী সন্তান গর্ভ ধারণ করেছে, সেই ইমোশনগুলো, সেই ভাবগুলো তো সমস্ত ওই ভ্রূণের মধ্যে প্রবেশ করছে। তাহলে ওই ডিসরেসপেক্ট, ওই অসম্মান কিন্তু সন্তানের মধ্যে অবাধ্যতায় পরিণত হয়। তাছাড়া যেখানে স্ত্রীর উপর চরম নির্যাতন, নিপীড়ন হয়, অত্যাচার হয়, স্ত্রী একেবারে জেরবার হয়ে থাকে, মুখ বুজে প্রতিদিন তার নরক যন্ত্রণা সে সহ্য করে, সেখানে সন্তান জন্মায় প্রচণ্ড নার্ভাস, ফিয়ারফুল এবং টোটাল ল্যাক অফ কনফিডেন্স। যে ভয় ভীতি ত্রাসের মধ্যে মা দিন কাটাচ্ছে, যে নার্ভাসনেসের মধ্যে কি হবে, আমি কি বললে কি করলে সঠিক হবে, কারণ যা বলছি যা করছি সেখানেই আমার বিপদ, এই যে নার্ভাসনেসটা মায়ের মনের মধ্যে 24/7 চলছে, মায়ের যে কোনো আত্মবিশ্বাস, কোনো আত্মপ্রত্যয় নেই, আত্মবিশ্বাস দেখাতে গেলে তাকে দমন করা হচ্ছে, সেই সমস্ত কিছু শিশুর মধ্যে আমরা প্রকট হতে দেখি। মায়ের সমস্ত ইমোশন, সমস্ত মনের ভাব শিশুর মধ্যে ট্রান্সফার হচ্ছে। সন্তানের জন্মছক যখন দেখবেন, তখন দেখবেন বিশেষ করে চন্দ্র আর শুক্র, ফিমেল মাতৃকারক গ্রহ, টেরিবলি অ্যাফ্লিক্টেড। সেখানে বিশেষ করে চন্দ্র শনি যোগ,
এই চন্দ্র শনি যোগ আমরা বিষ যোগ বলছি, এই বিষ এলো থেকে? Where from comes the poison? সন্তানের জন্মছকে চন্দ্র শনি বিষ যোগ পাবেন, চতুর্থ ভাব চরমভাবে অ্যাফ্লিক্টেড পাবেন, চতুর্থ ভাবের অধিপতি গ্রহর অবস্থা দুর্বিষহ, মাইন্ড, এডুকেশন সমস্ত কিছু ডিস্টার্বড। কারণ যে মা তাকে গর্ভে ধারণ করেছে, সেই মাতৃকারক গ্রহ, সেই চন্দ্র ওই ইমোশনকে ক্যারি করে, ওইভাবে তার প্রকাশ হবে জন্মের সময় সন্তানের জন্মছকে। এবার আপনি যতই অ্যাস্ট্রোলজার দেখান আর যতই ডেট অফ বার্থ ফিক্স করার চেষ্টা করুন ডাক্তারবাবুর কাছ থেকে, সিজারিয়ান অপারেশনের যে টাইমিং, ডেট, ভালো লগ্ন, ভালো রাশি, সব গ্রহ যেন সক্ষেত্রে থাকে, সব গ্রহ যেন তুঙ্গস্থ থাকে, সব রকম রাজযোগ যেন থাকে, সে তো হওয়ার নয়। কারণ যে সময় কনসিভ করেছে মা, অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ কনসেপশন, যে সময় ডেলিভারি হবে, শিশু যে ভূমিষ্ঠ হবে, দ্যাট টাইম ইজ অলরেডি প্রিঅর্ডেন্ড। এবং ওই মায়ের সমস্ত ইমোশন, ওই মায়ের সমস্ত বেদনা, যন্ত্রণা এই শিশুর মধ্যে দিয়ে প্রকাশ পাবে। ইট ইজ গোয়িং টু বি ক্যারিড, ফ্লো হবে। তো এই যে জেনেটিক্সের জায়গাটা, বহু ক্ষেত্রে দেখেছি যখন স্ত্রী সন্তান সম্ভব হয় তখন শাশুড়ি বলছেন, হ্যাঁ এত খাওয়া দাওয়ার কী প্রয়োজন আছে, আমরা কোন দুধ, ডিম, মাছ, মাংস, ফলমূল খেয়ে প্রেগন্যান্সি কাটিয়েছি, আমরা তো সাধারণ ডাল ভাত খেয়েই, সমস্ত ঘরের কাজকর্ম করেই সন্তান প্রসব করেছি, এত সন্তান, এই 4-5টা সন্তান প্রসব করেছি, আমাদের তো কোনো সমস্যা হয়নি। বহু ক্ষেত্রে আছে। আপনারা যারা ভিডিও শুনছেন, আমি হয়তো আপনাদের জীবন কাহিনী আপনাদের আবার শোনাচ্ছি। তো এই যে অ্যাটিটিউডগুলো, এই যে কথাগুলো, এই যে বাক্যবান, এক একটা বাক্যবান এক একটা অশুভ গ্রহ যোগ, এক একটা অশুভ গ্রহ অবস্থান সৃষ্টি করে সন্তানের জন্মছকে। একটা কথা না বললেই নয় যে অতীতে শাস্ত্রে, পৌরাণিক কাহিনীতে আমরা অসংখ্য জায়গায় পড়েছি, জানি যে রাজা থেকে ঋষি প্রত্যেকেই তাদের যা কিছু মনোবাসনা হতো, মনস্কামনা হতো, তারা স্ট্রেট আসন পেতে সাধনা করতে বসে যেতেন। তপস্যা, পেনেন্স করে তারা নির্দিষ্ট দেবদেবীকে তুষ্ট করে বরদান প্রাপ্ত হয়ে তাদের অভীষ্ট সাধন হতো। এবং অসুররা তো বিখ্যাত, অসুররা তো দেবতাদের চেয়েও বেশি তপস্যা করতে পারতেন, তপবলে শক্তিশালী হয়ে সাংঘাতিক সমস্ত বর প্রাপ্ত হয়ে অসুররা ইন্টার্ন দেবতাদের বারবার আক্রমণ করতেন। তো রাজা দশরথ, রাজা অশ্বপতি সকলেই সন্তানের জন্য সাধনা করেছিলেন। তো এই সাধনার জায়গাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে আপনার জিনসের মধ্যে, বংশানুক্রমে আপনার মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে, যেগুলো অত্যন্ত ক্ষতিকর, যেগুলোকে আপনি সন্তানের মধ্যে দেখতে চান না, কিন্তু যেগুলো আপনার নিজের খুব ব্যবহার করতে ভালো লাগে, অ্যাঙ্গার, অ্যাগ্রেশন, ডমিনেটিং অ্যাটিটিউড, কন্ট্রোল, নিজের খুব ভালো লাগে, পরম প্রিয়, কিন্তু একেবারেই চান না যে সেটা সন্তানের মধ্যে
প্রকাশ হোক। তা সন্তানের মধ্যে প্রকাশ হতে যদি আটকাতে হয়, তাহলে আপনার মধ্যে আগে সেগুলোকে নির্মূল করতে হবে। আপনার মধ্যে থাকলে সেটা সন্তানের মধ্যে ট্রান্সফার্ড হবেই হবে। সেই জন্য এই সাধনার জায়গাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। শাস্ত্রে আমরা, পৌরাণিক কাহিনীতে আমরা যে কথাটা বললাম, যে সমস্ত সন্তান প্রাপ্তির আগে কিন্তু সন্তান প্রাপ্তির জন্য, এখানে শুধু সন্তান প্রাপ্তির জন্য নয়, সুসন্তান, সমস্ত গুণ সম্পন্ন সন্তান প্রাপ্তির জন্য সাধনা হতো। সেই সাধনাতে শুধু দেবতা দেবদেবীদের তুষ্ট করা নয়, নিজেদের জেনেটিক নেগেটিভিটিগুলোকে দূর করা, নির্মূল করা, এটা একটা প্রধান কারণ ছিল। এখন কয়েক বছর আগে টাটা মোটরসের টাটা ইন্ডিকা মডেলের যে গাড়ি, তাতে অনেক ডিফেক্ট বেরিয়েছিল, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। তখন টাটা মোটরস যত এই ত্রুটিসম্পন্ন গাড়ি ছিল, চ্যাসিস নাম্বার ধরে ধরে সব রিকল করে ফ্যাক্টরিতে। যা শোরুমে ছিল শোরুম থেকে রিকল করে, যারা কিনেছিল বায়ারদের কাছ থেকেও রিকল করে। সিমিলারলি অ্যাপল, তাদের একটা ম্যাকবুকে একটা ব্যাটারি ইস্যু হয়, সেই কারণে ফ্লাইটে ওই ম্যাকবুকের ওই মডেলটাকে ক্যারি করতে দিত না। মানে ব্যাটারি ইস্যুর জন্য একটা এক্সপ্লোশন হওয়ার সম্ভাবনা ছিল। তো অ্যাপল ওই ম্যাকবুকের মডেলকে রিকল করে। কিন্তু আমরা সন্তান প্রসব করার পর যদি তাতে বিশেষ অশুভ ম্যানুফ্যাকচারিং ডিফেক্টস দেখা যায়, সেই সন্তানকে কিন্তু আমরা আবার আমাদের শরীরের মধ্যে রিকল করতে পারবো না। ম্যানুফ্যাকচারিং ডিফেক্টস উইল রিমেন, দ্য প্রোডাক্ট উইল রিমেন, অ্যান্ড ইউ হ্যাভ টু লিভ উইথ দ্য প্রোডাক্ট। এই জন্য কী ম্যানুফ্যাকচার করছি, উৎপাদন কি করছি, ম্যানুফ্যাকচারিং এরার্স, ডিফেক্টসকে ম্যানুফ্যাকচারিং স্টেজে এলিমিনেট করতে হবে, রিমুভ করতে হবে। তবেই কিন্তু সঠিক সন্তান, সঠিক প্রোডাক্ট তৈরি হবে। কারণ সন্তানের ক্ষেত্রে দ্যার ইজ নো কোয়েশ্চেন অফ রিকলিং ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট রিলেটেড প্রোডাক্টস। এবার আরেক সমস্যা যেটা হয়, যে এই যে সন্তানের তীব্র সমস্যাগুলো, এগুলো বাবা মা চট করে প্রকাশ করতে চান না, তারা স্বীকার করতে চান না। সেটা তো একটা লজ্জার জায়গা না, একটা অসম্মানের জায়গা। বিশেষ করে এই সমস্ত সন্তানদের জন্মছক নিয়ে মারাই কনসালটেশনটা করেন বেশি। তো মায়ের যে অসম্মান, মায়ের যে লাঞ্ছনা, মায়ের যে লজ্জা, সেটা মায়ের পক্ষে চট করে আলোচনার মধ্যে প্রবেশ করানোটা তো খুবই কঠিন। এই জন্য একটা সেটাকে গোপন করা, সাপ্রেস করা, সেটাকে অস্বীকার করা, ডিনাই করার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু আমরা হরোস্কোপ দেখে বুঝতে পারি যে কী পরিস্থিতি। সেখানে মা বলবে যে আমার ছেলে তো খুবই ভালো, আমার সন্তান তো খুবই ভালো, সে অনেক চেষ্টা করছে কিন্তু সে সাফল্য পাচ্ছে না। হ্যাঁ, একটু অবাধ্য, একটু রাগ, এই একটা জাস্ট হালকা করে ছুঁয়ে যাবে। কিন্তু আসল সত্যটা তো হরোস্কোপ প্রকাশ করে দিচ্ছে। দ্য হরোস্কোপ ইজ রিভিলিং দ্য অ্যাকচুয়াল ট্রুথ। এবং এই যে মোবাইল অ্যাডিকশন, এই মোবাইল অ্যাডিকশনটা তো পিওর রাহু ইনফ্লুয়েন্স। দেখুন, আমরা যে বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ দেখি, এই গুরুচণ্ডাল যোগটা তো ওই সেই ডিসরেসপেক্ট, যে অসম্মান, লাঞ্ছনা, দুর্ব্যবহার মা পেয়েছে, সেই অসম্মান, দুর্ব্যবহার, লাঞ্ছনা গুরুচণ্ডাল যোগে
প্রকাশ পাবে জন্মছকে। এবং রাহু হচ্ছে সেই ডিসরেসপেক্ট, সেই অসম্মান করা, সেই চণ্ডাল প্রকৃতি, যে ওই অসম্মানের পরিবর্তিত রূপ। এবং পুরোপুরি রাহু ইনফ্লুয়েন্স এই মোবাইল অ্যাডিকশন। কারণ আমরা পশুদের মতো ব্যবহার করছি। পশুদের সঙ্গে আমাদের খিদে, ভয়, মৈথুন আর নিদ্রা, এই চারটে বিষয়ে আমাদের মিল। খিদে, ভয়, মৈথুন আর নিদ্রা। শাস্ত্র বলছে ধর্মে নাহিনা পশুভি সমানা। ধর্মের অভাবে পশুর সমান মানুষ। তো এই যে কনজুগাল রিলেশন, এই যে দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবনের যে ফিজিক্যাল সাইডটা, সেক্সুয়াল সাইডটা, সেটাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে যাতে বিবাহ বিচ্ছেদ না হয়, টু কিপ দ্য ম্যারেজ গোয়িং। নিপীড়িত, নির্যাতিত, চরম লাঞ্ছিত নারী মনে করে যে যদি একটা পুত্র সন্তান আমি প্রসব করতে পারি তাহলে আমার ভাগ্য নিশ্চয়ই ফিরবে। এই আশায় সে প্রতিদিন তার ঠাকুরকে, তার ইষ্টকে, তার ভগবানকে সে ডাকতে থাকে। কিন্তু দুঃখের বিষয় যে দানব স্বামীর যে শুক্রাণু, সেখান থেকে দানব শিশুরই জন্ম হয়। আর কন্যা সন্তান জন্ম হলে তো কথাই নেই। সেই কন্যা সন্তান নিয়ে স্ত্রীকে একেবারে পত্রপাঠ বাপের বাড়ি, কিছুদিন তো থাকো। তো পশুদের যে কার্মিক এজেন্ডা, যে তারা তাদের প্রজাতির সংখ্যা বৃদ্ধি করতে এসেছে, স্পিসিস প্রপোগেশন। মানব জাতির কিন্তু প্রজাতি যে সংখ্যা সেটা বৃদ্ধি করাটা তার উদ্দেশ্য নয় জন্মের। মানব জাতির জন্মের উদ্দেশ্য তার আভ্যন্তরীণ দিব্যতাকে অনুভব করা, ঈশ্বর চেতনাকে অনুভব করা। কিন্তু সেখানে চরম পাশবিক আচরণ, এই সন্তান ধারণ, সন্তান সৃষ্টি, চাইল্ড বার্থ, এটা টোটালি একটা অ্যানিমালিস্টিক প্রসেসের মধ্যে দিয়ে চলে। পশুরা যেভাবে গর্ভধারণ করে জাস্ট টু ইনক্রিজ দ্যার নাম্বারস, মানব জাতির মধ্যেও একই পরিস্থিতি। সেখানে অস্তিত্ব রক্ষার জন্য স্ত্রীদের সন্তান ধারণ করতে হয়। কারণ যা কিছু সমস্যা হবে, কন্যা সন্তান জন্ম দেওয়া থেকে অবাধ্য, অসভ্য পুত্র সন্তান অবধি সমস্ত দোষ, সমস্ত দায় তো নারীর। পুরুষের তো কোনো অবদানও নেই, কোনো ভূমিকাই নেই। এই যে একটা জন্মছকে দেখলেন সন্তানের মঙ্গল রাহু, মঙ্গল চন্দ্র কানেক্টেড, মায়ের সেই সুপ্ত ক্রোধ, বাবার যে অত্যাচারী মানসিকতা, বিকৃত মানসিকতা, পারভার্টেড মেন্টালিটি, ফাদার্স পারভার্টেড মেন্টালিটি, সেডিজম, আর মায়ের যে সুপ্ত ক্রোধ, এই সব কিছুর প্রকাশ হচ্ছে সন্তানের জন্মছকে মঙ্গল রাহু, মঙ্গল চন্দ্র।
মায়ের অসম্মান, মায়ের লাঞ্ছনা, তার প্রকাশ হচ্ছে বৃহস্পতি রাহু। মা বাবার মধ্যে রিলেশনশিপে চরম অশান্তি, চরম মানসিকতার পার্থক্য, সূর্য আর চন্দ্রের একটা টাইট রিলেশন। বুধের যে অ্যাফ্লিকশন হয় জন্মছকে সন্তানদের, সেখানে ওই মায়ের যে কোনো কথা বলার অধিকার নেই, তাকে চুপ করে রাখা হয়। শুক্রের যে অ্যাফ্লিকশনটা পান সন্তানের মধ্যে, মায়ের কোনো ডিজায়ার, কোনো কামনা বাসনা, কোনো মনের চাহিদার জায়গায় কোনো তৃপ্তিই নেই, 100% অতৃপ্ত। এই কিছু কিছু যে যোগগুলো, একটা সন্তান, আমি কয়েকটা উদাহরণ আপনাদের দিচ্ছি। চন্দ্র শনি, এই ছেলেটি কোনো কথা বলে না, একদম আনসোশ্যাল, কারুর সঙ্গে মেলামেশা করে না, বাড়িতে গেস্ট এলে তো তার ঘর থেকেই বেরোয় না, নিজের কাকা জ্যাঠা মামা দাদু দিদা ঘরে এলেও সে বেরোয় না। এতটাই সে নিজেকে আলাদা করে বিচ্ছিন্ন করে রাখে। তার বাবা মা সব সময় বলছে কি করি, আমার ছেলের এরকম একটা আচরণ, এরকম একটা ব্যবহার, ও কি করবে, ও এত এরকম নিজে একা থাকতে ভালোবাসে, সামাজিক স্তরেও কি করে সোশ্যাল লাইফে জীবনে চলবে। বাবার লগ্নে রাহু, অগ্নিরাশির লগ্নে রাহু, সেই বাবা তার স্ত্রীকে, ছেলের মাকে কোথাও যেতে দেবে না, নোওয়্যার। যেখানে যাবে তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং সেই বাবার চন্দ্র শনি যোগও আছে, এবং মায়ের পঞ্চমপতি শনিটা নিচস্থ। তাহলে এই বাবার যে অ্যাটিটিউড, তার প্রতিফলন কিন্তু এই যে মাকে কোথাও মেলামেশা করতে দেয়নি, দেয়ও না, কোথাও যেতে দেয়নি, এই যে একটা আটকে রেখেছে, বিচ্ছিন্ন করে রেখেছে, তার প্রভাব ডাইরেক্ট সন্তানের উপর চন্দ্র শনি। আরেকটা সন্তান অনেক ছোট বয়স, হার্ডলি 6-7 বছর বয়স, তার চন্দ্র রাহুর উল্টো দিকে সমসপ্তমে মঙ্গল কেতু, ভয়ঙ্কর নাকি তার রাগ। 6-7 বছরের শিশু, সে জিনিসপত্র ছুঁড়ে ভাঙছে, খাওয়ার প্লেট ছুঁড়ে ফেলে দিচ্ছে, চণ্ডাল প্রকৃতির রাগ। তা বাবার চন্দ্র রাহু যোগ আছে, মায়ের চন্দ্র অষ্টমে অগ্নি রাশিতে। সন্তান জন্মাবার আগে মা বাবার প্রায় বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছিল। তো এই বিবাহ, যে বিবাহ বিচ্ছেদের মুখে ছিল, সেই বিবাহকে সন্তানের মাধ্যমে যে টিকিয়ে রাখা হলো, তার ফলটা তো কোথাও না কোথাও বেরোতে হবে। কারণ সমস্যাটার সমাধান হয়নি। আমরা মনে করছি যে স্বামী স্ত্রীর মধ্যে চরম অশান্তি থাকলে একটা সন্তান হলে সে অশান্তি চলে যাবে, সেটা একেবারেই যাবে না। যে সমস্ত কারণে অশান্তি হচ্ছে, সেই সমস্ত কারণ সন্তানের মধ্যে প্রকাশ পাবে। আরেকটি ছেলে, তার ষষ্ঠভাবে 6th হাউসে চন্দ্র শনি কেতু, তার মায়ের চন্দ্র শনি মঙ্গল কানেক্টেড, তার মা চরম নির্যাতিত নিপীড়িত। আর্থিক সাচ্ছল্য নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, দারুণ সচ্ছল পরিবার।
কিন্তু কোনো সম্মান নেই। বাবার অনেক রকম চারিত্রিক গুণ আছে, সেই সমস্ত কিছু এই সন্তানের চন্দ্র শনি কেতুর মাধ্যমে প্রকাশ হচ্ছে এবং এই সন্তান হাইলি অ্যাডিক্টেড। তো মায়ের যে টোটাল নেগলেক্ট, মায়ের যে মানসিক অবস্থায় সে গর্ভধারণ করেছে, সেই ইমোশনটাই তো বিল্ডিং ম্যাটেরিয়াল। এই তিনটে হরোস্কোপ যে আপনাদের বললাম, প্রত্যেকটা কিন্তু এডুকেটেড এস্টাবলিশড ফ্যামিলি। আমরা উচ্চবিত্তই বলতে পারি, মধ্যবিত্ত, হায়ার মিডল ক্লাস তো বটেই। এবং বাবা মা দুজনেই শিক্ষিত। সুতরাং এখানে শিক্ষার সঙ্গে, এডুকেশনাল লেভেলের সঙ্গে কিন্তু কোনো কানেকশন নেই। এখানে বুঝতে হবে যে মানব জাতির সন্তান পশু পাখির সন্তানের সমান নয়। এবং যখন আমি সন্তানের জন্য চিন্তাভাবনা করছি, আমি যখন ফ্যামিলি প্ল্যানিং করছি, তখন আমাকে কিছু পদক্ষেপ, কিছু মেজার্স নিতে হবে। আমার বিবাহটা শুধু বংশবৃদ্ধির জন্য নয়, তাহলে সেটা কুকুর বেড়ালের সমান হয়ে গেল। আমার বংশবৃদ্ধি করার আগে সেই বংশবৃদ্ধি সঠিক হচ্ছে কিনা সেটা দেখতে হবে। ওই সেই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এবং নিজেদের চরম নির্বুদ্ধিতা, তার কারণে যে সন্তান জন্মালো, নানান রকম অশুভ যোগ, অশুভ গ্রহ অবস্থান নিয়ে, তাকে শাসন করে তার গায়ে হাত তুলে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না, আরও সমস্যা বহু গুণ বৃদ্ধি পাবে। এবং টাটা মোটরস আর অ্যাপলের মতো আপনি আপনার একাধিক ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট যুক্ত প্রোডাকশনকে রিকলও করতে পারবেন না। তবে হ্যাঁ, যে মা গর্ভধারণ করে সেই মায়ের কিন্তু সন্তানের কর্মের উপর অধিকার থাকে। সেই মা কিন্তু ওই সন্তানের যে গ্রহ অবস্থান, সেই গ্রহ অবস্থানকে প্রশমিত করার জন্য, অশুভত্বকে লাঘব করার জন্য অবশ্যই তার জন্য সাধনা করতে পারেন। এক ধরনের সাধনা আমি গত বছর দিয়েছিলাম অন্যান্য মানুষের উপর প্রয়োগ করার জন্য। সেই রকমই অন দোজ লাইন্স সন্তানের জন্মছক দেখে সন্তানের যে জায়গাগুলো সমস্যা, সেখানে কিন্তু মায়ের অধিকার আছে সন্তানের জন্মছককে সংস্কার করার সাধনার মাধ্যমে। কিন্তু দ্য মরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে সন্তান জন্ম দেওয়ার আগে নিজেদের চারিত্রিক জায়গাটাকে বিশেষ পর্যবেক্ষণ করা, বিশ্লেষণ করা, সংস্কার সংশোধন করা এবং যে স্ত্রী, যে নারী সন্তান ধারণ করবে, তার মানসিক অবস্থা, তার সামাজিক অবস্থার বিশেষ উন্নতির প্রয়োজন আছে। এই যে জটক বিচার হতো আগেকার দিনে, এই জটক বিচারে এই জায়গাগুলো একটা বিশেষ প্রাধান্য ছিল। এবং হরোস্কোপ ম্যাচমেকিং যখন আমি করি, আমার মেন ফোকাস হচ্ছে সবসময়, এই জন্য অনেকেই আপনারা বলেন যে দিদি ওই 36 গুণের মধ্যে কটা গুণ মিলল, কীরকম পাচ্ছেন। আমি কিন্তু একটা কমপ্লিটলি অন্য ধারায় হরোস্কোপ ম্যাচিংটা করি,
যাতে পাত্রর মানসিকতা এবং পাত্রীর মানসিকতাটা সবচেয়ে বেশি প্রাধান্য পায়। পাত্রর পরিবার, তার ফ্যামিলি ট্র্যাডিশন, তার পরম্পরা, এই জায়গাটার খুব গুরুত্ব আছে। শুধু শিক্ষিত প্রতিষ্ঠিত হলেই কিন্তু সেই জায়গা তৈরি হয় না। বহু বহু অসংখ্য শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবার আছে যার ভিতরে প্রবেশ করলে আপনি আশ্চর্য হবেন যে এই শিক্ষার প্রতিষ্ঠার আর আর্থিক সচ্ছলতার পরিণতি। সুতরাং যে স্ত্রী গর্ভধারণ করবে, যে স্ত্রীর শরীরের মধ্যে ভ্রূণ দিন দিন বৃদ্ধি পাবে, তার ইমোশনাল কন্ডিশন, তার মানসিক অবস্থা এবং পরিবারে তার কি মর্যাদা, এটা একটা বিশেষ জায়গা নিয়ে আছে সন্তান ধারণের ক্ষেত্রে। এবং সেই জায়গা যদি সঠিক না থাকে তাহলে অতি অবশ্যই সন্তান জন্মাবার পরে আপনার সমস্যা হবে। সেই সন্তানকে কিন্তু আপনার পক্ষে রিভার্স করা, কমপ্লিটলি সম্পূর্ণভাবে কারেকশন করা, সংশোধন করা ইম্পসিবল। আর টাটা মোটরস আর অ্যাপলের মতো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বলে রিকল করার তো কোনো প্রশ্নই ওঠে না। তাই একটু ভেবে দেখবেন, যারা বিবাহিত এখনও সন্তানের জায়গায় পৌঁছননি, সন্তান হওয়া নিয়ে চিন্তাভাবনা করছেন, যে বাবা মারা ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার কথা ভাবছেন, আপনারাও এই কথাগুলোকে একটু ভেবে দেখবেন। কারণ সন্তান হয়ে যাওয়ার পর কিন্তু আর সেখানে there is no coming back, a land of no return। তবে হ্যাঁ, মা গর্ভধারিণী হিসেবে একটা সাধনা করে কিছুটা রিলিফ অতি অবশ্যই সন্তানের জন্য আনতে পারেন, সেটা কিন্তু শাস্ত্রসম্মত। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।